মিয়ানমারে ফিরতে চায় রোহিঙ্গারা, এটা তাদের অধিকার, ক্যাম্প পরিদর্শন শেষে বললেন জাতিসংঘ মহাসচিব। প্রধান উপদেষ্টা জাতিসংঘ মহাসচিব বৈঠক, বাংলাদেশের সংস্কার ও পরিবর্তনের সাথে গুতেরেসের সংহতি প্রকাশ। নারী শিশুর ওপর সহিংসতার ঘটনা তদন্ত, আইনি ও স্বাস্থ্য সহায়তায় বিশেষ সেল করবে বিএনপি, জানালেন রিজভী। এবার চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ৩ অভিযুক্তকে ধরে পুলিশে দিয়েছে এলাকাবাসী। আজিমপুরে মায়ের পাশে চিরনিদ্রায় অধ্যাপক আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে মরদেহ না নেয়ায় শিক্ষার্থীদের আক্ষেপ। স্বাগত সংবাদ সংযোগের সাথে আছে আমি নুসরাত জাহান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি দ্বারা তৈরি এক্সপার্ট ওয়াটার পাম্প, পানির সাশ্রয়ী সমাধান। মিয়ানমারের রাখাইন থেকে বলপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠী তাদের নিজ দেশে ফিরে যেতে চায় বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন এটি তাদের অধিকার। এজন্য মিয়ানমারে শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ঘুরে আরও জানাচ্ছেন মুজাহিরুল হক রুমেন। জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের জন্য বাংলাদেশ সফরে আসেন। দ্বিতীয় দিনে তিনি আসেন কক্সবাজারে। সেখানে তিনি উখিয়ার বেশ কিছু ক্যাম্প পরিদর্শন করেন, অংশ নেন বেশ কিছু কর্মসূচিতে। এ সময় তিনি রোহিঙ্গাদের শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন, ঘুরে দেখেন সাংস্কৃতিক কেন্দ্র, বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেন। দাতা সংস্থার পক্ষ থেকে রোহিঙ্গাদের মাথাপিছু বরাদ্দ কমায় হতাশা জানান ক্যাম্পের বাসিন্দারা। জাতিসংঘ মহাসচিবের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেন সবাই, এবং এর মধ্য দিয়ে একটি সুষ্ঠু সমাধানের আশা করছেন আসলে পুরো বাংলাদেশের মানুষ। কারণ হচ্ছে এই সম্পর্কগুলি এখনো যদি সমাধান না হয়, এগুলো আসলে দিনে দিনে আরো বড় আকার ধারণ করছে। জাতিসংঘ মহাসচিব রোহিঙ্গাদের বাসভবন ঘুরে দেখেন, খোঁজ নেন তাদের জীবনযাপনের। পরে সংবাদ সম্মেলনে মহাসচিব জানান রোহিঙ্গারা নিজ দেশে ফিরতে চায়, এটা তাদের অধিকার। মুসলিমদের প্রতি সম্মান জানিয়ে রোজায় আমার নিয়মিত সফরের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলিমদের এখানে আসা। আমি স্পষ্ট করে বলছি, রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরতে হবে, এটা তাদের অধিকার। মিয়ানমারে শান্তির প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায় একযোগে কাজ করছে। দ্বিতীয়ত, রোহিঙ্গা ক্যাম্পের জীবনমানের উন্নতি করতে চাই। এটা খুবই উদ্বেগের যে রোহিঙ্গাদের জন্য ফান্ড কমানো হয়েছে। আমি বিশ্ব সম্প্রদায়কে বলবো, আপনারা ফান্ড কমানো থেকে বিরত হন, সম্ভব হলে বৃদ্ধি করুন, কারণ এটা লাখ লাখ রোহিঙ্গার জীবনের প্রশ্ন। রোহিঙ্গাদের ক্যাম্পে থাকার বরাদ্দ দিয়ে আসছে জাতিসংঘের দাতা সংস্থারা। এই অর্থের পরিমাণ কমালে রোহিঙ্গাদের জীবন মানে নতুন বিপর্যয়ের আশঙ্কা হতে পারে বলে সতর্ক করেন জাতিসংঘ মহাসচিব। মুজাহিরুল হক রুমেন, ৭১, উখিয়া, কক্সবাজার। এর আগে রাজধানীতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলাদাভাবে বৈঠক করেছেন সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। এসব বৈঠকে বাংলাদেশের জাতিসংঘের কার্যক্রম, রোহিঙ্গা শরণার্থী সংকট সহ সহযোগিতা সম্পর্কের বিভিন্ন দিকে আলোচনা হয়েছে। এছাড়া বাংলাদেশের সংস্কার এবং পরিবর্তন প্রক্রিয়ার সঙ্গে সংহতিও জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে যান পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা রোহিঙ্গা ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান। তাদের সাথে প্রথম বৈঠক করেন জাতিসংঘের মহাসচিব। এরপর যান প্রধান উপদেষ্টার কার্যালয়ে। সেখানে আরেকটি দ্বিপাক্ষিক বৈঠকে বসেন আন্তোনিও গুতেরেস। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণ, রোহিঙ্গা ইস্যু এবং মানবাধিকার। বৈঠকের পর সেখান থেকে তারা বিশেষ বিমানে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার যান। বিমান থেকে নেমে প্রধান উপদেষ্টা কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ, সম্প্রসারণ ও বর্ধিতকরণের কাজ পরিদর্শন করেন। এরপর খুরুশকুল আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন শেষে হেলিকপ্টারে যান রোহিঙ্গা ক্যাম্পে।
এদিকে বিমানে কক্সবাজারে পৌঁছানোর পর গাড়িতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে রওনা দেন গুতেরেস। 2টায় সেখানে পৌঁছানোর পর প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব একটি ওয়াচ টাওয়ারে আশ্রয় শিবিরের বর্তমান চিত্র পর্যবেক্ষণ করেন। এছাড়া জাতিসংঘের মহাসচিব বালুখালী আশ্রয় শিবিরের একটি লার্নিং সেন্টার, UNHCR ও WFP সেবা ও ত্রাণ বিতরণ কেন্দ্র পরিদর্শন এবং পৃথক 3টি বৈঠকে রোহিঙ্গা কমিটির নেতা, তরুণ ও নারী প্রতিনিধিদের সাথে কথা বলেন। এরপর জাতিসংঘ মহাসচিব সন্ধ্যায় ক্যাম্প এক্সটেনশন হেলিপ্যাড এলাকায় লক্ষাধিক রোহিঙ্গাদের জন্য প্রধান উপদেষ্টা আয়োজিত ইফতার অনুষ্ঠানে যোগ দেন। জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের বাংলাদেশ সফরের এবারের শিরোনাম রামাদান সলিডারিটি ভিজিট। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। এর আগে সকালে কক্সবাজার সফরে এসে প্রধান উপদেষ্টা পর্যটন নগরীর উন্নয়ন নিয়ে নগরবাসীর সঙ্গে মতবিনিময় করেন। তিনি খুরুশকুল আশ্রয়ন প্রকল্প পরিদর্শন করেন এবং সেখানকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। এছাড়াও তিনি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণ কাজ এবং বর্ধিতাংশ ঘুরে দেখেন। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদনে বিস্তারিত। বেলা 12টা 48 বিশেষ বিমানে করে কক্সবাজারে পৌঁছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। দুই বরেণ্য নেতাকে এ সময় বরণ করে নেন কক্সবাজারের জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক আজম। এরপর জাতিসংঘের মহাসচিবকে রোহিঙ্গা ক্যাম্পের পথে এগিয়ে দেন প্রধান উপদেষ্টা। পরে প্রধান উপদেষ্টা পরিদর্শন করেন নির্মাণাধীন কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রম ও বর্ধিত রানওয়ে। এরপর প্রকল্প কর্মকর্তা নির্মাণাধীন কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলেন। পরে প্রধান উপদেষ্টা বিমানবন্দর থেকে বের হয়ে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করেন। এরপর পরিদর্শন করেন খুরুশকুল আশ্রয়ন প্রকল্পের কার্যক্রম। বিকেলে কক্সবাজার বিয়াম স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নানা পেশার মানুষের বক্তব্য শুনেন এবং কক্সবাজারের সামগ্রিক উন্নয়ন কল্পে তার বক্তব্য উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে কক্সবাজার থেকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিবের সাথে কয়েকটি কর্মসূচিতে যোগ দিতে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কামরুল ইসলাম মিন্টু, ৭১, কক্সবাজার। দেশকে সংকট থেকে বাঁচাতে নির্বাচনের কোনো বিকল্প নেই, এমন কথা জানিয়ে বিএনপি নেতারা বলেছেন সংস্কারের নামে আর বিলম্ব করা যাবে না। রাজধানীতে আলাদা ইফতার মাহফিলে অংশ নিয়ে তারা বলেন বিএনপির বিরুদ্ধে অপচেষ্টা এখনও অব্যাহত রয়েছে, তাই দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে এক থাকার কথা বলেছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল হক। প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করে পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি, যেখানে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ইফতারের পূর্বে এক সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সাংবাদিকদের পেশাদারিত্ব বজায় রেখে সাংবাদিকতা করার আহ্বান জানান। সুবিধাভোগী না হয়ে সুষ্ঠু সাংবাদিকতার তাগিদ দেন তিনি। দেশের ক্ষয়ক্ষতির কিংবা ভালো মন্দের দায় দায়িত্ব রাজনীতিবিদরা 25% বহন করে। 25%, আমি মনে করি এটা 50% বহন করে আপনাদের এই সাংবাদিকরা, বস্তুনিষ্ঠ সাংবাদিক যারা আপনারা করেন তাদের উপর নির্ভর করে। যদি আপনারা মিথ্যা সাংবাদিকতা না করেন, যদি আপনারা মানে কারো দ্বারা প্রভাবান্বিত না হয়ে সাংবাদিকতা না করেন, যদি সঠিক কথাটা বলেন, তাহলে দেশটা অনেক আগে বেড়ে যায়। এদিকে পরিকল্পনা একাডেমিতে সদ্য প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। আব্দুল্লাহ আল নোমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে জানান, দলীয় পদে থাকলেই রাজনীতিবিদ হওয়া যায় না। 15 দিনের আন্দোলন করে তারা যে সকল ভাষায়, অশালীন ভাষায় রাজনীতিবিদ এবং মুরব্বীদের সম্বন্ধে মন্তব্য করে, একটা কথা আছে, বেয়াদব বেয়ানসি। আমার মনে হয়
তারা বেনসিবে কবরে খুব দ্রুত পড়বে। এদিকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা ইয়াসিন আলীর আয়োজনে রাজধানীর পল্লবীতে এক ইফতার মাহফিলে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে জানিয়ে সবাইকে এক থাকার তাগিদ দেন নেতারা। রাজপথের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও সক্রিয় হতে নেতাকর্মীদের পরামর্শ দেন তারা। সকল ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে ইনশাআল্লাহ আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারবো। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ নেই। এদেশের মানুষ ভালো করেছে বিএনপিকে, তাদের চেয়ে কোনো বড় বন্ধু বাংলাদেশের জনগণের আর নেই। নাটোর জেলা বিএনপির ইফতার মাহফিলে যোগ দেন বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলো। নির্বাচিত সরকারের জবাবদিহিতা থাকে না মন্তব্য করে দেশে স্থিতিশীলতা ফেরাতে ভোটের আহ্বান জানান তিনি। দেশে কোনো আইনের শাসন নাই, পুলিশ প্রশাসন একবারে ইনঅ্যাক্টিভ, প্রশাসন কোনো কাজ করছে না। এখান থেকে পরিত্রাণের জন্য নির্বাচনের বিকল্প নেই। মনে করি যখন নির্বাচন হবে, জনগণ যাদেরকে ভোট দিয়ে ক্ষমতা বসাবে, স্বাভাবিক কারণে তাদের কাছে জবাবদিহিতে আসবে। শফিকুল হক, ৭১, ঢাকা। বিএনপির পক্ষ থেকে দেশের নারী শিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনা তদন্ত এবং নিপীড়নের শিকার নারী শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তার একটি সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক হুঁশিয়ারি দিয়েছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আর সহ্য করা হবে না। আরও জানাচ্ছেন রহিম রুমন। আইনের শাসনের শক্ত কাঠামো তৈরি করা হলেই মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার হয়ে শিশুর মৃত্যু সহ জেলায় জেলায় নারী হেনস্থা সহ বেশ কয়েকটি ঘটনায় উত্তাল সারা দেশ। দীর্ঘদিনের বাংলাদেশের সামাজিক সকালে নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে এই প্রেক্ষাপটে নারী শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনি ও স্বাস্থ্য পরামর্শ সেল গঠনের কথা জানান বিএনপি নেতা রুহুল কবির রিজভী। জোরালো দাবি করছি, ধর্ষণে নির্যাতিত শিশুর মৃত্যুতে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত নিশ্চিত করা হোক। বন্ধুগণ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশব্যাপী নারী শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলো তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুদের আইনি এবং স্বাস্থ্য সহায়তা দেওয়ার জন্য একটি সেল গঠন করেছে। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের ঢিলেঢালা প্রশাসনের জন্য নানা খাতের অপরাধীরা আশকারা পাচ্ছে। বর্তমান শাসনকালে মানুষের প্রত্যাশা ছিল সারা জাতিতে তৃণমূলে অতি দ্রুত আইনের শাসন বলবৎ, কিন্তু প্রশাসনের শ্লথ ও ঢিলেঢালা আচরণের কারণে সমাজে দুষ্কৃতিকারীরা নানাভাবেই আশকারা পাচ্ছে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ নিয়ে ভারতীয় অপপ্রচার বন্ধের প্রতিবাদে এক সমাবেশে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক ঐক্য ধরে রেখে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান। এই ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশে ডক্টর ইউনূস একটি নির্বাচন দিয়ে দেন, কারণ আপনি আর পারছেন বলে আমি না, জনগণ বলা শুরু করেছে, ষড়যন্ত্র শুরু হয়েছে। এই ষড়যন্ত্র রুখতে হলে প্রয়োজন নির্বাচন। বাংলাদেশ নিয়ে ভারতের আর কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না মন্তব্য করে বিএনপির এই নেতা হুঁশিয়ারি দেন, এরপর থেকে সকল ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে। তারেক রহমানের নির্দেশিত ২০ বছরের আন্দোলনের অর্জিত সরকারের বিরুদ্ধে এখনো আপনারা এই মুধি এখনো ষড়যন্ত্র করে যাচ্ছেন। এই ষড়যন্ত্র কিন্তু আমরা বহু সহ্য করেছি। রহিম রুমন, ৭১, ঢাকা। ৭১-এর মূল চেতনা ও শহীদ জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার চেতনা নিয়ে দেশ চলবে বলে জানান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। শুক্রবার বিকেলে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমোহনী পৌর বিএনপির উদ্যোগে ১ এবং ২ নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে ইফতার এবং দোয়ার অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, যারা ৫২ এবং ৭১ স্বীকার করে না এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা এদেশে জনগণের কাছে ভোট চাওয়ারও অধিকার রাখে না। তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কাজ না করতে যাতে করে জনগণের মাঝে নেতিবাচক মনোভাব তৈরি হয়। সেই সাথে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করা হয়। যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা স্বীকার করে না, তারা বাংলাদেশে ভোট চাওয়ার কোনো অধিকার নাই, তাদের ভোটে দাঁড়ানোর কোনো অধিকার নাই। আমরা
আমরা 30 লক্ষ শহীদের রক্তের উপর দাঁড়িয়ে বাংলাদেশ হয়েছে। এই বাংলাদেশ আমরা চাই আবার সেকেন্ড রিপাবলিক বলে কোনো শব্দ বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই ৭১ আমাদের মূল চেতনার উৎস, সেখান থেকে জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই দিয়ে বাংলাদেশ চলবে। আজিমপুর কবরস্থানে বাবা মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি আ.আ. মশু আরিফিন সিদ্দিক। এর আগে তার 3টি জানাজা অনুষ্ঠিত হয়। এসব জানাজায় অংশ নেন শিক্ষার্থী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা। তার শিক্ষার্থীরা বলেন, আরিফিন সিদ্দিকের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে না নেয়ায় সম্মানহানি হলো স্বয়ং বিশ্ববিদ্যালয়ের। বিস্তারিত নিবি সাহার প্রতিবেদনে। শেষ গন্তব্যে প্রখ্যাত শিক্ষাবিদ আ.আ. মশু আরিফিন সিদ্দিক। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ.আ. মশু আরিফিন সিদ্দিকের মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। সেখানে বাবা মায়ের কবরের পাশে শেষবারের মতো শায়িত করা হয় তাকে। এর আগে বাদজুমা, ধানমন্ডি ঈদগাহ মাঠ ও ধানমন্ডি শাহী ঈদগাহ জামে মসজিদে আরিফিন সিদ্দিকের 2টি জানাজা অনুষ্ঠিত হয়। একটা সদাচরণ, সদালাপ বজায় রাখতেন। তো এই সদাচরণ, সদালাপ এটা কিন্তু সব মানুষের মধ্যে সমানভাবে হয় না। গণযোগাযোগ বলতে, মাস লেভেলের যোগাযোগ বলতে মানুষের সাথে কীভাবে কমিউনিকেট করতে হয়, এই জিনিসটা উনি নিজে দাঁড়িয়ে থাকলে আমরা গণযোগাযোগটা শিখে যেতাম। সাবেক উপাচার্যের মরদেহ নেওয়া হয়নি তার দীর্ঘদিনের কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে আক্ষেপ জানিয়ে শিক্ষার্থীরা বলছেন, এ ঘটনায় স্বয়ং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানহানি হলো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আরিফিন স্যার তো এখানে যে চমৎকারভাবে জায়গাটাকে গুছিয়ে সামলিয়ে রেখেছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরিফিন স্যারের জানাজা না হওয়া, অনুষ্ঠিত না হওয়া, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্ভাগ্য। আমি আরিফিন স্যারকে দেখতাম, আরিফিন স্যারের সময় যখন ভিন্ন ধর্ম কেউ আসতেন, যে তাকে যে সম্মান করা, এই যে তারা কিন্তু ফায়ার স্যার বা আরিফিন স্যাররা তারা কিন্তু ভিন্ন রাজনৈতিক দর্শন ছিলেন, কিন্তু পরস্পরকে যে শ্রদ্ধা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই ভিসির প্রথম জানাজা হয় গ্রিন রোডে তার নিজ বাসভবন সংলগ্ন আল আকসা জামে মসজিদে। জানাজায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান সহ সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীরা। জানাজা শেষে এক প্রশ্নের জবাবে উপাচার্য বলেন, সার্বিক নিরাপত্তা ও পরিবারের সম্মতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জানাজা সম্ভব হয়নি সাবেক এই উপাচার্যের। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিবারের সিদ্ধান্ত ক্রমে 2টো জানাজা পরিবার সিদ্ধান্ত নিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আমরা আজকে আমাদের কেন্দ্রীয় মসজিদে আমাদের বিশেষ দোয়া তার জন্য আছে। বৃহস্পতিবার রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আ.আ. মশু আরিফিন সিদ্দিক। নিবিড় সাহা, ৭১, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাগমারি এলাকায় এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। স্বজনরা বলছেন, বৃহস্পতিবার রাতে শাহবাজপুর ইউনিয়নের কাগমারি এলাকার একটি জামে মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়ে শিশুটি ধর্ষণের শিকার হয়। এই ঘটনায় এলাকার লোকজন 3 অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। অভিযোগ স্বীকার করে নিয়েছে অভিযুক্তরা। একেএস রোকনের প্রতিবেদনে বিস্তারিত। 14 বছরের বাক ও শ্রবণ প্রতিবন্ধী কিশোরী বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে কাগমারি মসজিদে তারাবির নামাজ পড়তে যাবার পথে ধর্ষিত হয়। ধর্ষণে অভিযুক্ত একই গ্রামের 3 কিশোর সাখাওয়াত, শহীদুল ও বাবু মিয়া। এর মধ্যে এক কিশোরের বয়স 11। শিশুটির বাবা শুক্রবার সকালে স্থানীয় গণ্যমান্যদের জানালে তারা 3 অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়। অভিযুক্তরা ধর্ষণের অভিযোগ স্বীকার করেছে। আমরা মসজিদে একটা মেয়েকে ডেকে নিয়ে যে মাঠে করেছি। এই 3 জন মিলে নাম সাখাওয়াত, নাম রহমান, নাম বাবু। এলাকার লোকজন এবং স্বজনরা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। 1 ঘন্টা পরে উদ্ধার হয়েছে। একটা বিয়েদারি আর 2টা ছোট। আমার মেয়ে কানে কম শুনে আর কথা ভালোভাবে বলতে পারে না। বড়টার বাপ আর মা ছিল ভোর রাতে মানে মাপ চাওয়ার লেগে, পা ধরার লেগে। আমরা মাপ দিন। আমার বোনের মতন আরো কত বোনকে এরকম করবে, তার নাই। আবার যদি দেখছে লাইট মেরে, তখন ওরা ওকে যখন দেখেছে তখন ওরকম দৌড় দিয়েছে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন আর পরবর্তীতে কোনোদিন না ঘটে আমরা প্রশাসনের কাছে দাবি করছি। চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। হালকা ব্যথা আছে শরীরে, কিন্তু কোনো রক্তপাত নেই। আমরা রোগীকে ভর্তি করেছি। রোগীর রেপের যে
মানে ভিকটিম এক্সামিনেশন সেগুলো করার পর আরো ডিটেইলসে জানা যাবে যে আসলে কতটুকু মানে সিরিয়াস রোগীর অবস্থা। জেলা পুলিশ সুপার হাসপাতালে শিশুটির খোঁজ নিয়েছেন, জানান অভিযুক্তদের দ্রুত শাস্তির আওতায় আনা হবে। এবং আইনগত ব্যবস্থা ভিকটিমের চিকিৎসা চলতেছে, তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নির্যাতিত শিশুটি সদর হাসপাতালে চিকিৎসাধীন। হাসান আহমেদ, ৭১। মাগুরায় ধর্ষণের শিকার হয়ে মারা যাওয়া শিশুটির বাড়িতে চলছে শোকের মাতম। সকাল থেকে আত্মীয় স্বজনের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং শ্রেণী পেশার মানুষ সান্ত্বনা দিতে আসছেন, কেউ কেউ আর্থিক সহায়তাও দিচ্ছেন। এছাড়া দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে সবাই। শরীফ তেহরান তুতুলের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। মেয়েকে হারিয়ে বাকরুদ্ধ মা, কারো সান্ত্বনায় সন্তান হারানোর কষ্ট কমার কথা নয়। এখন দাবি একটাই, যাদের জন্য মেয়েকে হারিয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তি হোক। না, আমি সবার কাছেই সহযোগিতা চাইছি, কিন্তু আবার আরেকটা সহযোগিতা চাইছি যে আমার বাচ্চার বাবাটার আর কি সুস্থ করার জন্য। এইটুকু এলে আমার বেশি সহযোগিতা। উনি সুস্থ তাহলে দিলেন, আমার পরিবার সুস্থ থাকবে না, পরিবারটা আগের মতো আবার সেরকম হয়ে যাবে না। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন মেয়েটির বাবাও, কোনো কথাই বলতে পারছেন না তিনি। আমরা এলাকাবাসীর পক্ষ থেকে দাবি জানাচ্ছি যাতে তার পরিবারটা বিগত দিনে ভালোভাবে চলতে পারে, সেই ব্যবস্থা সরকারের পক্ষ থেকে যেন স্থায়ীভাবে করা হয়, যাতে আর কোনো এইরকম ঘটনা না ঘটে। এটার প্রতিও আমরা স্থায়ীভাবে সমাধান এটা দাবি করতেছি, যাতে এইরকম ঘটনা সারা বাংলাদেশে আর কখনো না ঘটে। এদিকে সকাল থেকেই এই পরিবারটিকে সান্ত্বনা দিতে আসেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং রাজনৈতিক সংগঠনের কর্মীরা। তারাও জানান, দৃষ্টান্তমূলক শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটবে বারবার। একটা যদি দৃষ্টান্তমূলক শাস্তি এই সরকার দিতে পারে তাহলে কিন্তু দর্শকরা একদম ভয় পেয়ে যাবে। আমি মনে করি অন্তত একটা কাজ, খারাপ কাজ করার আগে তারা 10 বার চিন্তা করবে। এর আগে বৃহস্পতিবার রাতে অভিযুক্ত হিটু শেখের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ লোকজন। তাদের দাবি, জঘন্য এই পরিবারের অস্তিত্ব গ্রামে রাখবে না তারা। মানে এত জঘন্যতম যে কাজ, এটা কারণ আসলে মানে নেওয়া সম্ভব না, এই জন্য এটাকে পুরাই দিয়ে একটা সরকার করে দেওয়া হয়েছে। সেই বাড়ির জায়গায় শিশুটির নামে একটি জামে মসজিদ নির্মাণের দাবি তাদের। শারমিন স্বপ্না, ৭১। পাইকারি দামে মুরগি কিনে আবার খুচরা বিক্রির জন্য অতিরিক্ত মূল্যে নিজ প্রতিষ্ঠানের কাছেই বিক্রি করছেন রাজধানীর মিরপুরের এক ব্যবসায়ী। এভাবেই ৩ হাত ঘুরে চড়া দামে ক্রেতার কাছে মুরগি বিক্রি করেন তিনি। তবে শেষ রক্ষা হয়নি, ধরা পড়েছেন ভোক্তা অধিকারের অভিযানে। বিস্তারিত জানাচ্ছেন মোহন ইসলাম। রাজধানীর মিরপুরের ১২ নম্বরের মুসলিম বাজার শুক্রবার সকাল থেকেই বাজারে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। কর্মকর্তারা জানান, বাজারটিতে পণ্য সরবরাহ ঠিক আছে। মালের দাম জিজ্ঞেস করছে না, বর্তমানে কোনো ঘাটতি নেই, সস্তা। এগুলো 700 টাকা কেজি, ধরেন 3টা 1 কেজি 1 কেজি 200 গ্রাম এরকম। তবে তাদের চোখ আটকা যায় এই মুরগির দোকানে এসেই। ক্রেতারা অভিযোগ জানান, মাপে কম দেন এই ব্যবসায়ী। বলছে স্যার এই যে ওজনে কমের মুরগি এটা না, আপনাকে আমরা চেঞ্জ করে দিচ্ছি বলে আমার মুরগি আবার আরেকজনের মুরগি আমাকে দিয়েছে। হইতে পারে মুরগি চেঞ্জ হয়ে গেছে, আপনারটা এনারা দিছি আর এনারটা আপনার দিছি, এই হইতে পারে। আর তা খুঁজতে গিয়ে ভোক্তার কর্মকর্তাদের নজরে আসে অভিনব আরেক প্রতারণা। এই প্রতিষ্ঠানটি পাইকারি ব্যবসায়ী সাজে মুরগি কিনে আনেন, পরে খুচরা বিক্রির জন্য অতিরিক্ত দামে মুরগি সরবরাহ করেন নিজের প্রতিষ্ঠানে। আপনি পাইকারি ব্যবসায়ী হিসাবে বগুড়া থেকে যে দামে আনলেন, আপনি খুচরা ব্যবসায়ী হিসাবে আবার বিক্রি করলেন বেশি দামে, এটা তো করা নৈতিক হয়নি। ওখান থেকে দাম ধরে আমরা না, দাম ধরার কোনো বিষয়ই নাই। আপনি তো একই ব্যক্তি, আপনার ডান হাতে এক মূল্য, বাম হাতে আরেক মূল্য তো হওয়ার কোনো সুযোগ নেই। আপনি তো একই ব্যক্তি, একই পজ। তো একই ব্যক্তি যদি থাকেন তাহলে আপনি যদি দাম আবার বাড়ান, সেক্ষেত্রে এইটি মূল্য কারসাজি। কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হবে। এর বাইরে বাজার পরিস্থিতি স্বাভাবিক আছে। তো প্রয়োজনীয় পণ্য, শাকসবজি এগুলো পর্যাপ্ত মজুদ রয়েছে এবং দামও ভোক্তাদের নাগালের মধ্যে রয়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী আমরা যেটি দেখলাম যে যেমন মুরগির দোকানে একটু প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে ভোক্তাদের সাথে কি করছে, অতি মুনাফা লাভ করার চেষ্টা করছে। বাজারে লেবুর দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। মোহন ইসলাম, ৭১, ঢাকা। লেবুর হালি এখনও 60 থেকে 100 টাকা। তবে এটি ছাড়া বাকি সকল সবজি এবং কাঁচামালের দামে
স্বস্তি ফিরেছে। এদিকে মুদি বাজারেও তেলের সরবরাহ বেড়েছে, তবে মাছের দাম বাড়তেই বলছেন ক্রেতারা। মুরগির মাংসের চাহিদা বেশি, তাই দামও একটু বেশি বিক্রেতারা বলছেন। বিস্তারিত ফয়সাল রয়েলের প্রতিবেদনে। গ্রীষ্মের শুরুতেই বাড়তে থাকা তাপমাত্রার সাথে পাল্লা দিয়ে বেড়েছে লেবুর দাম। যেদিন গরম বেশি সেদিনই বেশি বাড়ছে লেবুর দাম। গেল সপ্তাহে মাত্র একদিন তাপমাত্রা কিছুটা কমেছিল, সেদিনই লেবুর হালি 60 থেকে 65 টাকায় বিক্রি হতে দেখা গেছে। আজ তাপ বেড়েছে, তাই বড় লেবুর হালি এখন শতকের ঘরে এবং মাঝারি ও ছোট লেবুর দাম 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। গেল সপ্তাহ থেকে শসার দাম আজ কিছুটা কমেছে। যোগান বাড়ায় দাম কমেছে বলছেন ব্যবসায়ীরা। এদিকে টমেটো ও বেগুন সহ অন্যান্য সবজির দাম আছে আগের মতোই। আমি 28 তারিখে আসলাম ফেব্রুয়ারি, আর আজকে আসছি। কেমন বুঝলেন? মোটামুটি আমি যা দেখলাম আগের দাম কম। তো বাজার আলহামদুলিল্লাহ অনেক স্বস্তিদায়ক, আমরা হ্যাপি। তবে কৃষকের বিষয়টাকেও আমাদের মাথা রাখা দরকার। যেমন আলুতে শুনতেছি অনেক সমস্যা, বাজারের দাম কম পাচ্ছে তারা। শসা 40, খিরা 40, দেশীয় শসা 50-60 বেশি, টমেটো 30, যেটি আগের দামে সব 30-50-এর নিচেই সব কিছু। আর লেবুর দামটা একটু বেশি। আলু বিক্রি হচ্ছে 2 কেজি 50 থেকে 60 টাকায়। পেঁয়াজের দামও আগের মতোই, তবে আমদানি করা রসুনের দাম খানিকটা বেড়েছে। সবচেয়ে স্বস্তির খবর হচ্ছে মুদি পণ্যের বাজারে সয়াবিন তেলের যোগান বেড়েছে। তেলের সরবরাহ আগের থেকে একটু বাড়ছে। লিটার 175, 2 লিটার 350, 5 লিটার 850। ছোলা, খেসারি, চিনি, সেমা এগুলোর দাম শিখে আছে, দাম কমের দিকে আছে। ছোলা 100 টাকা, চিনি 120 টাকা, লাল চিনি 140। এদিকে মাছের বাজারে ক্রেতা সমাগম সীমিত। রমজানে চাহিদা কম থাকায় দামও কম, তবে বড় মাছের তুলনায় ছোট মাছের দাম তুলনামূলক বেশি বলছেন ক্রেতারা। মাছ আছে মোটামুটি টুকটুকি রেখে, রোজার মাসে তো তেমন বেচা কিনা হয় না, কম একটু বেচা কিনা। এই যে মলা ব্যস্ত আছি 300 টাকা কেজি, আগে বেচতাম 400, 350, বর্তমানে 300 টাকা কেজি। কাসকি ব্যস্ত আছি 360 টাকা কেজি। তারপরে এই যে বাইং মাছ ব্যস্ত আছি, আমি আগে 1900 বেচতাম, আমার বেশি 800, 750। অ্যাকচুয়ালি মাছের দাম তরকারির দাম বেশি না, কমই। কিন্তু হয়েছে কি, যারা তৈরি করে তাগো চিন্তা কেউই করে না, যারা খায় তাগো চিন্তা তারা নিজেরা করে। মুরগির মাংসের বাজারে দাম কিছুটা বাড়ছে, তবে গরুর মাংসের দাম রয়েছে আগের মতোই। ফয়সাল রয়েল, 71, ঢাকা। দেশের বাইরের খবর। রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অতিরিক্ত সখ্যতা রয়েছে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি নাগরিক। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন ট্রাম্প। ইউক্রেন যুদ্ধে পক্ষ পরিবর্তন করে রাশিয়ার মিত্র হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি। ভাবছেন রাশিয়ার উপর আরোপ করা বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার বিষয়েও। এতে অস্বস্তিতে পড়েছেন দীর্ঘদিন ধরে মার্কিন পররাষ্ট্রনীতিতে আস্থাশীল দেশটির নাগরিকরা। সৃষ্টি ঘটকের প্রতিবেদনে বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সখ্যতা নিয়ে উদ্বিগ্ন মার্কিন নাগরিকরা। তারা মনে করছেন এই সখ্যতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। সম্প্রতি রয়টার্স ইপসোসের করা এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে 56% মনে করেন ট্রাম্পের আমলে ওয়াশিংটন মস্কো সম্পর্ক গাঢ় হয়েছে। বিপরীতে 40% এই বক্তব্যের বিরোধিতা করেছেন, আর 4% উত্তর দেয়া থেকে বিরত থেকেছেন। জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে দীর্ঘদিনের মার্কিন পররাষ্ট্রনীতিতে আমূল পরিবর্তন এনেছেন ট্রাম্প। এই পরিবর্তন এতটাই বেশি, তিনি যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে প্রকাশ্যে সখ্যতা গড়ে তুলেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুণমুগ্ধ মার্কিন প্রেসিডেন্টের কর্মকাণ্ডে কিছুটা চিন্তায় পড়ে গেছে যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্ররা। নির্বাচনী প্রচারণার অঙ্গীকার মোতাবেক ইউক্রেন রাশিয়া যুদ্ধ দ্রুত অবসানের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন ট্রাম্প। তবে এই কাজ করতে গিয়ে ইউক্রেনকে পাশ কাটিয়ে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনা করার কারণে অস্বস্তিতে পড়ছে মার্কিন মিত্ররা। এর মধ্যে হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে জনসম্মুখে তুলোধুনো করার ঘটনায় এই অস্বস্তি আরও বেড়েছে। অবশ্য রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে আপত্তি থাকলেও ইউক্রেনের কাছ থেকে প্রতিদান আদায়ে মার্কিন নাগরিকদের বড় এক অংশের সমর্থন রয়েছে। জরিপে অংশগ্রহণকারী প্রায় 44% মার্কিনী মনে করেন ইউক্রেনে সামরিক সহায়তার বিনিময়ে খনিজ সম্পদের ভাগ চাওয়া সম্পূর্ণ যুক্তিসঙ্গত। 2/3 রিপাবলিকান এবং 1/5 ডেমোক্রেট এই দলে রয়েছেন।
বিগত সপ্তাহগুলোতে ট্রাম্পের জনপ্রিয়তার মাত্রা 44%ই স্থির রয়েছে। তার প্রথম মেয়াদ বা সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে উপভোগ করা জনপ্রিয়তার হারের চেয়ে এই মান এখনো বেশি। সৃষ্টি ঘটক, ৭১। ইরানের তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এছাড়া নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে হংকংয়ের পতাকাবাহী কয়েকটি জাহাজকে, যেগুলো ইরানের ছায়া জাহাজ বহরের অংশ। বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরানের তেলমন্ত্রীর উপর নিষেধাজ্ঞার ব্যাপারে বলেছে তিনি বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের তেল রপ্তানির বিষয়টি তত্ত্বাবধান করছেন। এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীকে কয়েক বিলিয়ন ডলারের তেল রপ্তানির জন্য দিয়েছেন। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় আরও বলেছে ইরান তেল বিক্রির এসব অর্থ দিয়ে সাধারণ মানুষের স্বার্থ বাদ দিয়ে সরকারি স্বার্থ রক্ষা করছে। তবে তারা যেন এগুলো করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এছাড়া যেসব জাহাজ ইরানের তেল রপ্তানির কাজে নিয়োজিত ছিল তাদের মালিক এবং পরিচালনা প্রতিষ্ঠানকেও চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি এই জাহাজগুলো চীনে তেল পাঠানোর কাজে জড়িত ছিল, যেগুলো ভারত এবং চীনের একাধিক জায়গায় গেছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। সাথেই থাকুন ৭১-এর।